আব্বু, আপনার একজন সঙ্গীর প্রয়োজন। ফিহা রিহারও একজন মায়ের প্রয়োজন। মজিদ এক গাল হাসি দিয়ে বলেছিল, বাবা, ভালোবাসার মানুষটার জায়গা তার জন্য একান্তই তোলা থাকে। তুমি যদি তাকে গভীরভাবে ভালোবাসো, তার অনুপস্থিতিতেও তোমার কখনো একা মনে হবে না। মনে হবে সে তোমার আশেপাশে আছে। আর ফিহা রিহার কথা বলছো, ওদের জন্য আমি মা আনতেই পারি, কিন্তু সেই মাঝে ওদেরকে ভালোবাসবে তার কি গ্যারান্টি আছে? আর আমার কোনো সঙ্গিনীর প্রয়োজন নেই। এক জীবনে যার সঙ্গ পেয়েছি তাকে ভেবে ভেবেই চলে যাবে আমার। সাফওয়ান মুগ্ধ হয়ে শোনে তার শ্বশুরের কথা। ভালোবাসা যে কতটা সুন্দর শুধুমাত্র যে ভালোবাসতে জানে সেই এর প্রকৃত অর্থ বোঝে। আর স্বামী স্ত্রীর মাঝে যে ভালোবাসা থাকে সেটা হয় পবিত্র, যার মাঝে রয়েছে অন্যরকম প্রশান্তি। শিমুর চিন্তা ভাবনার মাঝেই গাড়ি এসে থামলো সাফওয়ানদের বাড়ির সামনে। সাফওয়ান নিজ স্ত্রীর দিকে একবার তাকিয়ে গাড়ি থেকে নেমে গেল। শিমুও বেরিয়ে এলো গাড়ি থেকে। দুজনে একসাথে ভেতরে আসলো। কলিং বেল চাপতেই রহিমা খালা এসে দরজা খুলে দিল। সাফওয়ান ভিতরে আসতেই দেখলো দাদি সোফার উপর পা টান টান করে বসে আছেন, পায়ে ব্যান্ডেজ করা। সাফওয়ান এগিয়ে গিয়ে দাদির পায়ের কাছে বসলো। কেমন আছো এখন? দাদি কাঁদো কাঁদো হয়ে উত্তর দিল, এই তো যা দেখছিস। বাথরুমে পড়ে গেলে কি করে? কিভাবে যে পড়ে গেলাম। ও, তাহলে তুমি রেস্ট করো, আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। শিমু গুটি সুটি মেরে এক কোণে দাঁড়িয়েছিল। মনে মনে ভাবলো, মহিলাটা যতই খারাপ হোক না কেন, ব্যথা যেহেতু পেয়েছে তার একবার জিজ্ঞেস করা উচিত। শিমু কাছে গিয়ে দাদি বলে ডাক দিল একবার। রাজিয়া বেগম অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন, যেন সব কিছুর জন্য শিমু দায়ী। শিমু কিছুটা অপমানিত বোধ করলো। আর কিছু না বলে নিজের ঘরের দিকে ফ্রেশ হতে যাবে, অমনি শাশুড়ি কোথা থেকে যেন ছুটে আসলো। সিমু, ওইদিকে কই যাচ্ছ? জি আম্মা, ফ্রেশ হতে যাচ্ছি। ওইদিকে না, তুমি সাফওয়ানের ঘরে যাও। আমি তোমার সব কিছু ওই ঘরে রেখে এসেছি। কিন্তু আম্মা, আমি আশা রাখছি তুমি আমার ওপরে কোনো কথা বলবে না। দাদি মুখ বাঁকিয়ে ব্যঙ্গ করে বলল। আদি খেতা। লায়লা বেগম তার কথায় কোনো পাত্তা দিলেন না। শিমু গুটি গুটি পায়ে সিঁড়ি ডিঙিয়ে সাফওয়ানের কক্ষের সামনে গেল। দরজা খোলাই আছে, তবুও শিমু দরজায় খটখট আওয়াজ করলো। সাফওয়ান ভিতর থেকে আওয়াজ দিয়ে বলল, ভিতরে আসো। শিমু জানে এটা তাকে উদ্দেশ্য করে বলা হয়নি, তবুও সে ভেতরে গেল। সাফওয়ান বাথরুমে আছে, সেখান থেকেই পানির শব্দ আসছে। শিমু পুরো ঘরে চোখ বোলালো। অতঃপর তার নজর পড়ল ঘরের এক কোণে রাখা লাগেজগুলোর দিকে, যেখানে লায়লা তার পোশাক ও জিনিসপত্র রেখে গেছে। গুটি গুটি পায়ে সে সেদিকে এগোলো। লাগেজ খুলে একটা হালকা গোলাপি রঙের থ্রি পিস বের করলো। এর মাঝেই দরজা খোলার শব্দ এলো। শিমু দ্রুত পেছনে ঘুরিয়ে দেখে সাফওয়ান দাঁড়িয়ে আছে, তার দিকে হা করে তাকিয়ে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে এখানে শিমুকে দেখবে তা ভাবতেও পারেনি। পরনে একটা জিন্সের প্যান্ট আর কালো রঙের গেঞ্জি, আর কাঁধে টাওয়াল। চুলগুলো দিয়ে টপ টপ করে পানির ফোঁটা পড়ছে। শিমু উঠে দাঁড়িয়ে নিজের লাগেজগুলোর দিকে ইশারা করে বলল, আম্মা বলেছে আজ থেকে এই রুমে থাকতে। সাফওয়ান লাগেজগুলোর দিকে তাকালো। সে এগুলো খেয়াল না করেই ওয়াশরুমে চলে গেছিল। মনে মনে মায়ের সিদ্ধান্তে খুশি হলো সে, কিন্তু শিমুকে কিছু বুঝতে দিল না। চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। শিমু তার যাবার দিকে তাকিয়ে ভাবলো, লোকটা কি এই ঘরে তার আশাতে বিরক্ত হয়েছে? সাফওয়ান নিজের রুম থেকে বেরিয়েই মায়ের কাছে চলে গেল। মাকে একটা বিশাল ধন্যবাদ দিতে হবে, মনে মনে আওড়ালো। আসলেই মা গ্রেট। তাড়াতাড়ি মায়ের কাছে গিয়ে মাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। মা, তুমি বেস্ট। ধন্যবাদ যদি কাউকে দেয়ার থেকে আমাকে দে ব্রো। সাফওয়ান আয়ানের দিকে ভ্রু কুচকে তাকালো। আয়ান বেশ আরাম করে বসে আপেল খাবার প্রস্তুতি নিচ্ছে। কেন তোকে দিব? আমাকে দিবি না তো কাকে দিবি? আমি তো বুদ্ধিটা মাকে দিলাম। সাফওয়ান আয়ানের হাত থেকে আপেল নিয়ে কামড় বসিয়ে দিল। ধন্যবাদ। আমি শুধু ধন্যবাদ নেব না, বল কি লাগবে তোর? কানে কানে বলি। আচ্ছা। আমার না বউ লাগবে।
সাফওয়ান আয়ানের পিঠে জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। কথা ঠিক করে বলিস, আমি তোর বড় ভাই। আয়ান পিঠে হাত বোলাতে বোলাতে ভাইয়ের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। যার জন্য এত কিছু করছে সেই ভাইও তার দুঃখ বুঝলো না রে। ডিনারে সবাই একসাথে খাবার খেতে বসেছে। শিমু আর লাইলা বেগম খাবার সার্ভ করছে। আলফাত গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, সাপায়ন, তুমি ঢাকায় ফিরছো? আব্বু ফিরবো 3 তারিখে। ও, তার মানে 2 দিন আছো? জি। আলফাত এবার আরো গম্ভীর কণ্ঠে বললেন, তাহলে তোমার তো সেখানে একা সব কিছু করতে কষ্ট হয়, বরং তুমি বৌমাকে নিয়ে যাও। রাজিয়া বেগম খাবার রেখে আলফাতের দিকে বড় বড় চোখ করে তাকালেন। কি বলছিস তুই? আলাফাত, শিমু চলে গেল, বৌমার কষ্ট হবে তো। আলফাত মায়ের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বললেন, মা নায়লার জন্য রহিমা আর অনিকা আছে, কিন্তু সাপায়ন সেখানে একা থাকে, তাই শিমু গেলে সাপায়নের ভালো হবে। লাইলা মনে মনে খুশি হলেন স্বামীর সিদ্ধান্তে। তার ছেলে আর ছেলের বউয়ের মধ্যেকার সম্পর্ক ঠিক করার জন্য তাদের একত্র থাকা প্রয়োজন। সবাই খুশি হলেও রাজিয়া বেগম মুখ ভার করে বসে রইলেন। আয়ান অনিকা দাদির দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। অনিকা আয়ানের কানে কানে বলল, ভাইয়া ভালো হয়েছে, কিন্তু বুড়ি বেশ শিক্ষা হয়েছে। আয়ান দাদির দিকে তাকিয়ে বলে উঠল, দাদি খাচ্ছ না কেন? আয়ানের কথা শুনে দাদির ভাতের লোকমা গালে নিয়ে চিবুতে শুরু করলো। আবারও ছেলের বউয়ের কাছে হেরে গেলেন তিনি। ছেলে নাতি কাউকে তার নিজের বশের করা হলো না। এইসবের মাঝে শিমুর চোখ ছলছল করে দাঁড়িয়ে রইল। সবাই তাকে নিয়ে সিদ্ধান্ত নিল, কিন্তু তার কাছ থেকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধটুকু করলো না। সাফওয়ান খেতে খেতে শিমুর দিকে তাকালো। শিমুর অবস্থা থেকে বুঝতে পারলো শিমু তার সাথে যেতে চাইছে না। শিমু সকল কাজ শেষ করে সাফওয়ানের রুমে নক করলো। সাফওয়ানের সাথে তার কথা বলা প্রয়োজন। সাফওয়ান ভিতরে আসতে বলায় সে ভেতরে ঢুকলো, কিন্তু রুমের ভেতরে ঢুকে ভীষণ অবাক হলো সে। সাফওয়ান নিজের পোশাকগুলো আলমারির একপাশে রেখে দিচ্ছে। কৌতূহল নিয়ে শিমু জিজ্ঞেস করলো, আপনি আমার জিনিসগুলো একপাশে রাখছেন কেন? সাফওয়ান কোনো প্রতিক্রিয়া না করে এবার শিমুর লাগেজগুলো ধরতে যাবে, অমনি শিমু দৌড়ে গিয়ে সাফওয়ানের হাত সরিয়ে দিল। সাফওয়ান ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি হলো, হাত সরালেন কেন? আপনি আমার লাগেজ ধরছেন কেন? সাফওয়ান শিমুর থেকে লাগেজ নিয়ে বলল, পোশাক গুছিয়ে রাখবো। সহজ সাবলীল উত্তর দিয়ে সাফওয়ান লাগেজ নিয়ে যায়। শিমু আবার দৌড়ে গিয়ে আটকায়। আপনাকে রাখতে হবে না। কেন? কারণ আমার পোশাক আমিই রাখবো। আমি রাখলে কি সমস্যা বলুন তো? শিমু ভীষণ বিরক্ত হলো, রাগ দেখিয়ে বলল, আপনি বুঝতে পারছেন না একটা মেয়ের লাগেজে তার কত প্রয়োজনীয় জিনিস থাকে। সাফওয়ান এবার বুঝতে পারলো, তবুও বউকে রাগানোর জন্য বলল, না, আমি কিভাবে বুঝবো? আমি কি মেয়ে নাকি? আপনি বলুন, আমি সব বুঝে নিচ্ছি। শিমু রাগে চোখ মুখ লাল করে লাগেজের ওপর থেকে সাফওয়ানের হাত সরিয়ে দিয়ে বলে, আমার পোশাক আমি গোছাবো। যদি আরেকবার হাত বাড়ান তো হাত পা ভেঙে কাঁধে ঝুলিয়ে দিব। সাফওয়ান এই প্রথম বউকে এত রাগ করতে দেখে আর কথা বলতে দেখে না, অবাকই হলো। কিন্তু শিমু তার সাথে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বুঝতে পেরে মনে মনে বেশ খুশি হলো। অনিকা নিজের পড়ার টেবিলে বসে স্কেচ করছিল, দুটো চোখের। দরজা খোলাই ছিল। আয়ান চুপি চুপি পায়ে পেছনে এসে বোনকে বলল, কি করছিস পাকনি? আকস্মাক শব্দ পেয়ে অনিকার হাত থেকে স্কেচবুকটা নিচে পড়ে যায়। অনিকা দ্রুত স্কেচবুকটা ভুলতে যাবে, অমনি আয়ান বুকটা নিজের হাতে তুলে নেয়। হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখে বলে, কি বলতো, প্রেমপত্র লিখছিস নাকি? তুমি দাও তো খাতাটা। স্কেচবুকে কি কেউ প্রেমপত্র লিখতে পারে নাকি? পারে পারে, মানুষ চাইলে সবই পারে। আয়ান খাতাটা খুলতে যাবে, অমনি দ্রুত অনিকা খাতা কেড়ে নিতে যায়। কিন্তু আয়ান খাতা দেয় না। বোনের থেকে লম্বা হওয়ায় বোনকে এক বাহুর চিপায় আটকে রাখে।
অতঃপর খাতার পৃষ্ঠা উল্টাতে থাকে। উল্টাতে উল্টাতে এক পৃষ্ঠায় গিয়ে চোখ আটকে যায়। একজোড়া চোখ, চেনা চেনা লাগছে কিন্তু চিনতে পারছে না। অনিকা কোনো রকমে আয়ানের কাছে থেকে ছুটে হাত থেকে খাতাটা কেড়ে নেয়। ভাইয়া, তুমি যে এমন করে আমাকে জ্বালাও, দোয়া করি তোমার বউ তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিক। তা যাই করুক, একটা বউ হলেই চলবে আমার। শিমু সাফওয়ানের মাঝে আজকে রয়েছে বিশাল কোলবালিশ। সাফওয়ানই রেখেছে, এই ভয়ে যদি কিছু হয়ে যায়, যা মেয়ে পরে তার হাত পায়ে ভেঙে দেবে। কেটে গেছে 2 দিন। সাফওয়ান শিমুর চলে যাওয়ার সময় হয়ে গেছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও শিমুকে যেতে হচ্ছে। শিমুর যাবতীয় জিনিসপত্র গাড়িতে তুলছে ড্রাইভার চাচা। শিমু শাশুড়ির কাছে দাঁড়িয়ে আছে মুখ ভার করে, যেন টুপ করে চোখের জল এক্ষুনি গড়িয়ে পড়বে। অনিকাও মন খারাপ করে দাঁড়িয়ে আছে, তার ইচ্ছে করছে না ভাবিকে যেতে দিতে, কিন্তু ভাই ভাবির মাঝে যে যোজন যোজন দূরত্ব কমাতে হলে তাদের একত্রে থাকাটা খুবই প্রয়োজনীয়। আয়ান সাফওয়ানের সাথে দুষ্টুমিতে ব্যস্ত। অবশেষে সকলকে বিদায় দিয়ে সাফওয়ান আর শিমু গাড়িতে বসলো। দাদি তাদের যাবার দেখেও কিছু বলল না, শুধু মুখে অন্ধকার নামিয়ে বসে রইল। শিমুর চোখ এবার বাঁধ ভেঙে গেল, চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে, আর ও হাতের সাহায্যে তা মুছে ফেলছে। সাফওয়ান নিজের রুমাল এগিয়ে দিল। শিমু সাফওয়ানের থেকে রুমালটা নিয়ে চোখ পরিষ্কার করলো। মুহূর্তের মাঝেই শিমুর চোখ মুখ লাল হয়ে গেল। প্রায় 3 ঘন্টার রাস্তা, 8 ঘন্টা মতো কান্না করেই ঘুমিয়ে গেল শিমু। সাফওয়ান সন্তর্পণে শিমুর মাথাটা সাফওয়ানের কাঁধে রাখলো। মনে মনে ভাবলো, এই মেয়ের কত রূপ দেখবে সে, কখনো রুদ্রাণী, কখনো কান্নাবতী, আবার কখনো বা শান্ত গভীর নদীর মতো গভীর। এই মেয়ের প্রেমে পড়ার মতো হাজার কারণ আছে তার কাছে, তাই সে একটাও কারণ মিস করবে না। সবগুলো কারণ দেখে তার প্রেম পুকুরে হাবুডুবু খাবে। সাফওয়ানের মনে একটা ইচ্ছে বারবার উকি ঝুঁকি দিচ্ছে। মন চাচ্ছে একবার মেয়েটার গালে নিজের ঠোঁট স্পর্শ করাতে, কিন্তু মস্তিষ্ক বলছে না, এটা করলে তার ওয়াদা ভঙ্গ হবে। মন মস্তিষ্কের সাথে লড়াই করে সে মস্তিষ্ককেই জিতিয়ে দিল। গভীরভাবে তাকিয়ে রইল নিজ স্ত্রীর দিকে। নেই চোখের প্রণয়, যদি শিমু দেখতো তবে সাফওয়ানকে নির্বিঘ্নে আপন করে নিত।